সরণিকায় এই মুহূর্তে আমি রয়েছি রানীনগর অঞ্চলে শ্যামবাবু সরণির এক নির্জন রাস্তায়। তুমি দেখতেই পাচ্ছ এখানে অনেক উৎসাহী মানুষের ভিড়। আমরা দেখতে পাচ্ছি স্থানীয় থানার পুলিশ এখানে এখন উপস্থিত রয়েছে। আজ সকালে এক যুবকের দেহ পাওয়া গেছে। গোটা এলাকা জুড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক তীব্র উত্তেজনা লক্ষ্য করা গেছে। স্যার, স্নিফার ডগ আনতে বলে দিয়েছি। আচ্ছা, স্নিপার ডগ নিয়ে ডগ স্কোয়াডের আসতে কিরকম সময় লাগবে? স্যার 30 মিনিটের মধ্যে চলে আসবে। বেশ, আসুক তাহলে। হ্যাঁ স্যার। স্যার, আপনার কি মনে হয় ভিকটিমকে কি এখানে খুন করা হয়েছে, নাকি বাইরে থেকে খুন করে এখানে বডিটাকে ফেলে দিয়ে গেছে? আমার মনে হচ্ছে খুনটা এখানেই হয়েছে। আপনি কি করে শিওর হচ্ছেন স্যার? আসলে অন্য কোথাও খুন করে এখানে বডিটা ফেলে দিয়ে গেলে এই বডির চারপাশে ঘাসে মাটিতে এত রক্ত লেগে থাকতো না। সেটা আপনি ঠিক বলেছেন, কিন্তু বডিতে তো রক্ত জমাট বেঁধে গেছে। হ্যাঁ, ক্লট করে গেছে মানে খুনটা কাল রাতেই হয়েছে। হ্যাঁ স্যার, আমারও সেটাই মনে হয়। এবং সব থেকে বড় কথা, ধারালো কিছু দিয়ে ভিকটিমকে নৃশংসভাবে কোপানো হয়েছে। হ্যাঁ স্যার। কিন্তু প্রশ্নটা হলো ছেলেটাকে। স্যার, আপনি আসার আগে আমি এলাকার লোকজনের সাথে কথা বলেছিলাম। কেউ ওই বডিটাকে চিনতে পারছে না, ডেড বডিটাকে শনাক্তও করতে পারছে না। তার মানে স্থানীয় কোনো লোক যদি ওকে আইডেন্টিফাই করতে না পারে তাহলে বুঝতে হবে ছেলেটা লোকাল কেউ নয়, নির্ঘাত বাইরের কেউ। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হয়। হয়তো খুনের উদ্দেশ্যে ছেলেটাকে কেউ এখানে ডেকে পাঠিয়েছে, আর তারপর। ম্যাডাম। বলো পান্ডে। ম্যাডাম, এইটা ওই ঝোপের মধ্যে থেকে পেলাম। এ কি? এটা তো একটা সিম্পল নাইফ। এটা তো আমাদের রান্নাঘরে কাটাকুটির কাজে লাগে স্যার। একদমই তাই। এই ধরনের ছুরি আমাদের ঘরের মা বোনেরা ইউজ করে। কিন্তু এই নাইফটা দিয়ে খুন করা হয়েছে, স্ট্রেঞ্জ। রেণুকা, আমার কি মনে হচ্ছে জানো? কি স্যার? যে বা যারাই খুন করে থাকুক তারা কিন্তু প্রফেশনাল নয়। হ্যাঁ স্যার, এই ছুরিটা দেখার পর তো আমার তাই মনে হচ্ছে। কিন্তু ঘটনাটা হলো খুনটা হয়েছে, আর কে খুন করলো, কেনই বা খুন করলো? স্যার, কে? ভিকটিমের পকেটে কিন্তু কিছুই পাওয়া যায়নি। কিচ্ছু পাওয়া যায়নি? নাথিং? নাথিং স্যার। ভিকটিমের পকেট থেকে মানি ব্যাগ, তারপরে মোবাইল ফোন, কিছুই আমরা পাইনি। তার মানে কি স্যার? তার মানে খুনি খুন করে পালাবার সময় এই মোবাইল, মানি ব্যাগ এগুলো সব নিয়ে উধাও হয়ে গেছে, যাতে বডিটা শনাক্ত করা না যায়। রাইট স্যার। তাহলে এখন আমাদের কি করণীয়? কি আর করবে, বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দাও, আর আশেপাশের লোকজনকে একটু জিজ্ঞাসাবাদ করে দেখো কেউ মিসিং কিনা। ঠিক আছে। ওকে। নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। সালটা 2023। বহরমপুর শহরের রানীনগর এলাকার একটি নির্জন রাস্তায় সকালবেলা উদ্ধার হয় একটি অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত দেহ। তার ঘাড়ে, পিঠে, গলায় এবং পেটে কোনো এক ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল। তার মানিব্যাগ এবং মোবাইল সবকটাই উধাও ছিল। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। শুরু হয় তদন্ত। কিন্তু কে এই যুবক, কে বা কারা খুন করলো এরকম নৃশংসভাবে? কেনই বা বেঘরে প্রাণ দিতে হলো সেই অজ্ঞাত পরিচয় যুবককে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আজকের ক্রাইম ডায়েরিতে দেখুন এক রোমহর্ষক পর্ব। হ্যাঁ স্যার, হ্যাঁ, পিন্টু গায়ের মার্ডার কেসের চার্জশিটটা আমাদের রেডি হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, ওই কেসটাতেও আমাদের খুব একটা বেশি দেরি হবে না। হোপফুলি আমরা নেক্সট ডেটে অনারেবল কোর্টে ফরেন্সিক রিপোর্টটা প্রডিউস করতে পারব। ওকে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যার। হ্যাঁ, কিছু বলবে? পোস্টমর্টম রিপোর্টটা এসে গেছে।
ও রানীনগরে নির্জন রাস্তায় উদ্ধার হওয়া যুবকের কেসটা। বসো বসো বসো। ভিকটিমের গলায়, পেটে, ঘাড়ে এবং কোমরে ধারালো অস্ত্রের কোপ রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের মাধ্যমেই ভিকটিমের মৃত্যু হয়েছে। স্যার, রিপোর্টে আরও লিখেছে খুনটা হয়েছে ঠিক রাত 12টা থেকে 12:30টার মধ্যে। কিন্তু ভিকটিমের পরিচয় তো এখনো জানা গেল না। না স্যার, এখনো জানা যায়নি। কেউ তো কিছু বলতেই পারছে না স্যার। আচ্ছা, তোমাকে যে বলেছিলাম যে আশেপাশের এলাকায় একটু খোঁজখবর নিয়েছিলে? স্যার, ওখানে আশেপাশে যতগুলো থানা আছে সব থানাতেই আমি খবর নিয়েছি। সেখানে এর মধ্যে এই রকম মিসিং ডায়েরি কিন্তু এখনো দায়ের হয়নি। আর তাছাড়া ক্যারি অন। ভিকটিমের ফটো আমি সমস্ত থানাতেই ফ্যাক্স করে দিই স্যার, কিন্তু ওখানে ভিকটিমকে কিন্তু কেউ শনাক্ত করতে পারছে না। এটা মহা সমস্যা হলো। আর একটা অদ্ভুত ব্যাপার স্যার, আমাদের স্নিফার ডগ সেদিন নির্জন রাস্তা থেকে মেন রাস্তায় যায়, তারপর কিছুটা দূর যাওয়ার পর ও হঠাৎ খেই হারিয়ে ফেলে, যার কারণে স্পট থেকে আততায়ী ঠিক কোথায় গেছে সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। কি হলো স্যার, কিছু ভাবছেন? রেণুকা, অপরাধ বিজ্ঞানের ভাষায় এটা একটা আদ্যপ্রান্ত ব্লাইন্ড কেস। তার কারণ আমাদের কাছে প্রপার ক্লু নেই, কোনো এভিডেন্স নেই, প্রত্যক্ষদর্শীর বয়ান নেই, ভিকটিমের পরিচয় নেই, এমনকি সাক্ষ্য নেই। শুধু আছে একটা রক্তমাখা ছুরি। স্যার, ছুরিটা আমি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের কাছে পাঠিয়ে দিয়েছি, রিপোর্টটা কালকের মধ্যেই চলে আসবে। সমস্যা হলো যে ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট তো এখন আমাদের কোনো কাজে আসবে না। কাজে আসবে খুনি ধরা পড়ার পর, আর কাজে আসবে সেটা কোর্টে প্রডিউস হলে এভিডেন্স হিসাবে। তাও ঠিক স্যার। আর সব থেকে বড় কথা, ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টে তো খুনির নাম ঠিকানা লেখা থাকে না। হ্যাঁ স্যার, তাহলে? আচ্ছা, সেদিন ওই মার্ডার স্পটের কাছাকাছি একটা বড় বাড়ি দেখলাম না? হ্যাঁ স্যার। ওই বাড়িটায় নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা আছে? হ্যাঁ স্যার, সেদিনই আমি দেখেছিলাম ওই বাড়িটার সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ভেরি গুড। তুমি এক কাজ করো রেণুকা, তুমি কাল সকালেই ওই বাড়ির মালিকের সাথে কথা বলে বাড়ির মেন গেটের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো নিয়ে এসো। ওকে স্যার, বুঝে গেছি। আমার বিশ্বাস এই সিসিটিভি ক্যামেরায় সমস্ত রেকর্ড ধরা আছে সেদিন রাতে ঠিক কি কি ঘটেছিল। রাইট স্যার। হ্যাঁ, কি ব্যাপার বলুন। থানা থেকে এসেছি। হ্যাঁ বলুন, কি জানতে চান? আচ্ছা, আপনার বাড়ির খুব কাছে ওই নির্জন রাস্তায় 3 দিন আগে একটি যুবকের লাশ পাওয়া গেছে, জানেন নিশ্চয়ই? হ্যাঁ, ছাদে দাঁড়িয়ে দেখছিলাম, ভিড় ছিল, পুলিশও এসেছিল, আর বাকিটা টিভিতে দেখেছি। সেদিন রাতে ওই নির্জন রাস্তায় কোনো রকম সন্দেহজনক কিছু দেখেছিলেন বা কোনো আওয়াজ টাওয়াজ পেয়েছিলেন? দেখুন, আমি সুগার প্রেশারের রুগী, আমি রাত্রে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। আচ্ছা, আপনার বাড়িতে তো দেখছি সিসিটিভি ক্যামেরা রয়েছে। হ্যাঁ আছে। সিসিটিভি ফুটেজে নিশ্চয়ই ধরা পড়েছিল সেদিন রাতে ওখানে কি ঘটেছে। হ্যাঁ, রেকর্ডিং আছে হয়তো। খুনের কিনারার জন্য কিন্তু আমাদের ওই ফুটেজটা প্রয়োজন, সেটার জন্যই কিন্তু আমরা এখানে এসেছি। ও, চলুন আমার সঙ্গে। চলুন। বলছি, ফুটেজগুলো পেলে? হ্যাঁ স্যার, চেক করার জন্য টেকনিক্যাল টিমকে পাঠিয়ে দিয়েছি। গুড। স্যার। হ্যাঁ এসো। কিছু বলবে? হ্যাঁ স্যার, আমাদের টেকনিক্যাল রুমে স্যার এক্ষুনি আপনাকে একবার ডাকলেন। তার মানে ফুটেজে নিশ্চয়ই কিছু ধরা পড়েছে। রেণুকা, চলো তো। হ্যাঁ স্যার। কুইক। ঠিক
ব্যাপার শ্যানল, কিছু পেয়েছেন? স্যার সেই রাতের ফুটেজটা একবার ভালো করে দেখুন। তো দেখি। আরো আছে স্যার? তাই নাকি? চালান দেখি। স্যার দেখুন। স্যার, হ্যাঁ, দ্বিতীয় ফুটেজে যেটা দেখলাম, ছেলেটি ওই দুটো মহিলার সাথে কিন্তু আর ফেরেনি। আমি 100% শিওর ওই দুটো মহিলাই খুনটা করেছে। রাইট রাইট, ইউ আর রাইট। তবে তুমি ঠিকই বলেছো, সমস্যা এখানে একটাই। কি সমস্যা স্যার? দুজন মহিলার মাথাতেই হেলমেট পরা আছে। তো দেখো না, ফুটেজে মুখগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না। হ্যাঁ স্যার। আচ্ছা, বলছি যে এই ফুটেজের মধ্যে কি কি ওদের নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, তবে আমি নম্বরটা ভালো করে না দেখে আপনাদের বলতে পারবো না। আপনি শিওর? আপনি হ্যাঁ বলতে স্যার, পারবেন? একেবারে শিওর। গুড। রেণুকা, তুমি এক কাজ করো, বুঝলে? বলুন স্যার। তুমি ওনার কাছ থেকে ওই স্কুটির নাম্বারটা পেলেই স্ট্রেট গিয়ে এই বহরমপুর আরটিও অফিসে, মানে ভেহিক্যাল ডিপার্টমেন্টে যোগাযোগ করো, আর খোঁজ নিয়ে দেখো যে গাড়িটা কার নামে রেজিস্টার করা হয়। ওকে স্যার। যদি সেটা জানতে পারা যায় তাহলে এটাই হবে মার্ডার কেসের আমাদের প্রথম ব্রেক থ্রু। ইয়েস। সেই অজ্ঞাত পরিচয় যুবকের হত্যার তদন্তে নেমে আমরা একরকম অথৈ জলে পড়ে গিয়েছিলাম। নিহত যুবককে কেউ শনাক্ত করতে পারছিল না, ছিল না কোনো সাক্ষী। ঠিক তখনই ওই এলাকার কোনো এক বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে আমরা আমাদের এই কেসের প্রথম ব্রেক থ্রুটা পাই। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ওই রহস্যময় স্কুটির নম্বরটাই ছিল আমাদের প্রধান হাতিয়ার। আর সেই নম্বর প্লেট পাওয়ার পরপরই আমাদের তদন্তকারী অফিসার দ্রুত যোগাযোগ করে স্থানীয় আরটিও অর্থাৎ মোটর ভেহিকলস অফিসে। স্যার। হ্যাঁ, কিছু বলবে? হ্যাঁ স্যার, একটু আগেই আমি মোটর ভেহিকলস অফিসে গেছিলাম। ওই স্কুটিটার মালিকের নাম, ঠিকানা সবটাই কিন্তু আমি পেয়ে গেছি। ভেরি গুড। ওই গাড়ির জনৈক হাসিনা খাতুন নামে কিন্তু রেজিস্টার করা রয়েছে। হাসিনা খাতুন? হ্যাঁ স্যার। ঠিকানা? জঙ্গিপুর। ওয়েল ডান, ওয়েল ডান। হাসিনা খাতুন। শোনো, বলুন স্যার। তুমি এক কাজ করো, তুমি ইমিডিয়েট ফোর্স নিয়ে হাসিনা খাতুনের বাড়িতে যাও, আর সেখানে হাসিনা খাতুনকে পেলে ইমিডিয়েট এখানে নিয়ে এসো। ওকে স্যার। যাও। ভেহিকলস ডিপার্টমেন্ট থেকে ওই রহস্যময় স্কুটির মালিক জনৈকা হাসিনা খাতুনের জঙ্গিপুরের ঠিকানা পাওয়ার পর আমরা দেরি করিনি। সঙ্গে সঙ্গে আমাদের তদন্তকারী অফিসার ফোর্স নিয়ে রওনা দেয় হাসিনা খাতুনের উদ্দেশ্যে জঙ্গিপুর। যদিও আমরা জানতাম একবার যদি হাসিনা খাতুনকে আমরা হাতে পাই তাহলে ওই যুবকের হত্যার রহস্যের পর্দা অনেকটাই উন্মোচিত হয়ে যাবে। কে? একটু বাইরে আসুন। কি চাই? দরজা খুলুন, দরকার আছে। এ কি? আপনারা? আপনি হাসিনা খাতুন? হ্যাঁ, আমি হাসিনা খাতুন, কিন্তু আপনারা হঠাৎ? আপনাকে একটু আমাদের সাথে যেতে হবে। যেতে হবে? কোথায় যেতে হবে? বেশি দূর না, বহরমপুর থানা। থানায়? কেন? থানায় কেন? চলুন, গেলে জানতে পারবেন। না 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 না, আমার এখন অনেক কাজ পড়ে আছে, আমি যেতে পারবো না কোথাও। এই চলো গে। আরে আরে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে ছেড়ে দিন, আমি কিছু করিনি। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। ম্যাডাম ম্যাডাম
ম্যাডাম আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ম্যাডাম? আমি কিছু করিনি, সত্যি বলছি। থানাকে কথা বলো, চল। ছেড়ে দিন ম্যাডাম, ম্যাডাম। গাড়িতে তোলো, গাড়িতে তোলো। হাসিনা, হাসিনা খাতুন। তা আপনি স্কুটি চালাচ্ছেন কতদিন ধরে? স্কুটি? হ্যাঁ স্কুটি, আপনার নামই তো স্কুটিটা। ও ওটা ওটা উনি আমাকে কিনে দিয়েছিলেন। তাই নাকি? তা কি নাম আপনার উনির? নাসিরুদ্দিন শেখ। তো এবার বলুন তো উনি কি করেন? উনি অর্ডার সাপ্লাইয়ের কাজ করতেন। করতেন? করতেন মানে এখন করেন না? না, আসলে উনি বছরখানেক আগেই ইন্তেকাল করেছেন। সে কি, উনি মারা গেছেন? হ্যাঁ, তা কি করে মারা গেলেন? ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। আর আপনার ছেলে মেয়ে কটি? আমাদের ছেলেপুলে হয়নি। বুঝলাম। তাই এবার বলুন তো খুনটা করতে গেলেন কেন? খুন? আমি কেন কাউকে খুন করতে যাব? কেন মিথ্যে কথা বলছেন হাসিনা খাতুন? কেন? আমাদের কাছে কিন্তু সিসিটিভি ফুটেজ আছে। আপনি 20 তারিখ রাতে একজন মহিলাকে স্কুটিতে বসিয়ে রানীনগর এলাকার শ্যামবাবু সরণিতে গিয়েছিলেন, রাইট? আর সেখান থেকে আপনারা একজন যুবকের সাথে কিন্তু দেখাও করেছিলেন। আর তারপর সেই যুবককে কাছের এক নির্জন রাস্তায় নিয়ে গিয়ে তাকে খুন করে আপনারা দুজনেই বেমালুম উধাও হয়ে যান। মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা। আমরা সেদিন ওখানে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আকবরকে আমরা খুন করিনি। আচ্ছা, এইবার বুঝলাম। ভিকটিমের নাম তাহলে আকবর। আপনারা যে আকবরকে খুন করেছেন তার প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। প্রমাণ? কি প্রমাণ? হ্যাঁ, সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি সেদিন রাতে আকবরের সাথে শ্যামবাবু ঘোষ সরণিতে আপনারা কিন্তু দেখা করেছিলেন। তারপর 3 জনে ওই নির্জন রাস্তার দিকে গিয়েছিলেন। কিছুক্ষণ পর আপনারা দুজন ফিরে এসেছেন, কিন্তু আকবর আর ফেরেনি। আর তার ঠিক পরের দিন সকালে ওই নির্জন রাস্তায় আকবরের রক্তাক্ত লাশ উদ্ধার হয়। এরপর বলবেন যে খুনটা আপনি বা আপনারা করেননি? বিশ্বাস করুন স্যার, আমি খুন করতে চাইনি। আমি 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 বাধ্য হয়ে ওকে মেরে ফেলেছি স্যার। ব্যাপারটা ঠিক কি একটু খুলে বলুন তো দেখি। আমি আসলে আমার স্বামীর সঙ্গে খুব সুখী ছিলাম স্যার। ওর অর্ডার সাপ্লাইয়ের একটা বিরাট বড় ব্যবসা ছিল, বেশ মোটা টাকা ইনকাম করতো। তাই আমাদের সংসারে অভাব বলতে তেমন কিছুই ছিল না। বিয়ের 10 বছর পরেও আমাদের ছেলেপুলে না হলেও আমাদের মধ্যে বেশ ভাব ভালোবাসা ছিল, প্রচণ্ড মনের মিলও ছিল। কিন্তু ওর একটাই বদগুণ ছিল। হ্যাঁ, সারাদিন পরিশ্রম করবে, তারপর রাতে বারে বসে আকণ্ঠ মদ গিলবে। তারপর ফেরার সময় বাইক নিয়ে উল্টে পড়ে যাবে। তারপর কি, তারপর পাড়ার লোকজনরা সব ওই তুলে এনে বাড়িতে দিয়ে যাবে। আর তারপর আমায় এই চুন হলুদ গরম করে বসে বসে তোমায় মালিশ করতে হবে। আমার তো মাথা খারাপ না, মানে আমি বলছিলাম যে আমি কি ইচ্ছে করে পড়ে গেছি?
বাইক চালাচ্ছিলাম, সামনে একটা গরু চলে এলো, তো আমি কি করব? দেখো, আমি ওই গরু ফরু অত শত বুঝি না। তুমি তুমি মদ ছাড়বে কিনা বলো তো? বেগম, মদ আমি ছাড়তে পারবো না। বাহ, কি সুন্দর কথা। হ্যাঁ, অমনি শটান বলে দিচ্ছে যে মদ ছাড়তে পারবে না। কষ্ট কথায় তো কষ্ট নেই বলো। কিন্তু কিন্তু কষ্টটা তো আমায় ভোগ করতে হচ্ছে বলো। তুমি যতক্ষণ বাড়ি না ফেরো খুব চিন্তায় থাকি, আর সে যে কি দুশ্চিন্তা তুমি বুঝবে না। আর ভয়ে একেবারে কাটা হয়ে থাকে। এই বুঝি না কোনো বিপদ আপদ ঘটে যায়। তাহলে আমি একটা কাজ করব। তুমি কি কাজ করবে আবার? আমি বাড়িতে বসেই মাল খাবো। তবুও তুমি মদ ছাড়বে না, তাই তো? দেখো বেগম, বাড়িতে বসে মাল খেলে আমিও খুশি, তুমিও খুশি, আমি তোমার চোখের সামনেই থাকবো, তাহলেই তো হলো। ব্যাস, ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো, আমি আর এসবের মধ্যে নেই। আরে বেগম, বেগম, আরে আমি কথা দিচ্ছি, আমি কাল থেকে বাড়িতে বসেই মাল খাবো। ও হাসিনা জুলফো ওয়ালি জানে জাহান। চললাম গো। पुकारता चला हूँ मैं गली गली बाहर की बस एक छाँव। চললাম গো। এই বলছি, ওই বিল চালান সব মনে করে ব্যাগে ভরে নিয়েছো তো? আচ্ছা শোনো, দুপুরে কিন্তু সময় মতন খেয়ে নিও, হ্যাঁ? বেশি দেরি করো না কিন্তু। আচ্ছা। আর তুমি রাতে কি খাবে বলো তো, আমাকে এখনই বলে যাও, তাহলে আমি রান্নাটা করে রাখবো। রাতে পাতি মাল খাবো। সে তো জানাই আছে, কিন্তু ঘরে বসে খাবে বলেছিলে, কথা দিয়েছিলে, মনে থাকে জানো? একদম ঠিক আছে, ঠিক আছে, আর বলতে হবে না। আসছি, খুদা হাফেজ। খুদা হাফেজ। আসছি। আরে খুলছি রে বাবা, খুলছি। হেঁটে দরজা খুলতে যাচ্ছি, উড়ে উড়ে নয়। বেগমকে যখন কথা দিয়েছি বাড়ি এসে মাল খাবো, তখন তো কথা রাখতেই হবে। তাহলে আর কি, বোতল খুলে বসে পড়ো। হ্যাঁ, তাই তো বসবো, কিন্তু একলা খেলে কি মেহফিল জমে বেগম? এই রে, এই আমাকেও কি তোমার সঙ্গে বসে সব ছাইপাশ গিলতে হবে নাকি? ছি 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 ছি, তাই কখনো হয়? তাহলে আমি আমার পার্টনার ঠিক জোগাড় করে নিয়ে এসেছি। এই এত রাতে তুমি আবার কাকে সঙ্গে করে নিয়ে এলে গো? কই রে, কোথায় গেলি? আকবর, আয় আয় আয়। ভাবি, কেমন আছো ভাবি? আপনি? এ কি ভাবি, তুমি এরকম রোগা হয়ে যাচ্ছ কেন ভাবি? ও নাসির ভাই, তোমরা বসো, আমি পানির বোতল আর গ্লাস নিয়ে আসছি। এই ভাবি, ফ্রিজে মাছ আছে ভাবি? মাছ? কেন, মাছ দিয়ে কি হবে? থাকলে কয়েকটা ভেজে দাও না ভাবি, মাছ দিয়ে মাল খেলে একদম জমে যাবে। এইটা তুই একদম ঠিক কথা বলেছিস আকবর। এই মদের সঙ্গে মাছ ভাজা চাকনা হিসেবে অসাধারণ। আয় আয় আয়, বসি বসি, আয় আয় আয়। এই চেয়ারটা ধর তো, চেয়ারটা ধর। দেখে 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 বস। ভাবি, আমার কিন্তু মাছের পেটি চাই। চলে তো? এই এই হাসিনা, বলছি এই পানি আর গ্লাসটা তো দেওয়ার কথা ছিল, দিলে না তো? দিয়ে যাও। আসছি।
রাখো রাখো রাখো। ভাবি আপনিও আমাদের সাথে বসুন না। কেন? আমি কি ওইসব ছাইপাশ খাই নাকি যে বসবো? না না, আপনি বসলে আমাদের তো একটু ভালো লাগবে, কি নাসির ভাই? আমি বসলে মাছটা কে ভাজবে? দেখো 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 দেখো, বলবে বারণ করবে। একটু, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। ভাবি এখানে কি চাই? তোমার পেটি, না মানে মাছের পেটি এখনো ভাজা হয়নি ভাবি। হলে ঠিক ঘরে গিয়ে দিয়ে আসবো, আপনি এখন এখান থেকে যান। ও ভাবি, তোমার মোবাইল নাম্বারটা একটু দেবে ভাবি? কেন? আমার মোবাইল নম্বর নিয়ে আপনি কি করবেন? না তেমন কিছু না, ওই ওই মাঝে মধ্যে ফোন করে একটু গপ্প গুজব করব। না, আমি দেব না। দাও না ভাবি, দাও না। এ কি? দাও না, দাও না, দাও। কি করছেন? দাও না, ছেড়ে দিন। তোমাকে আমার খুব ভালো লাগে ভাবি। এখনই বেরিয়ে যান এই রান্নাঘর থেকে, চলে যান বলছি, আমি কিন্তু চিৎকার করব। মরতে এখন আবার কে ফোন করলো? এটা আবার কে? হ্যালো, কি করছো ভাবি? কে বলছেন? আমি গো, আকবর। আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? তুমি তো আর দিলে না, নাসির ভাইকে বলতে এক কথায় দিয়ে দিল। আচ্ছা, আপনার কি চাই বলুন তো? সত্যি করে বলবো ভাবি? হ্যাঁ, বলতেই তো বলছি। আমি শুধু তোমায় চাই ভাবি। আপনার লজ্জা করে না? আরে তাতে কি হয়েছে? দেওর আর ভাবির মধ্যে কি একটু ইশক হতে পারে না? না, হতে পারে না। রাজি হয়ে যাও ভাবি, রাজি হয়ে যাও। আমি তোমায় অনেক সুখ দেব ভাবি। ছি 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 ছি। তোমার নাসির ভাইকে বললে না তোমার যে হাল করবে তুমি সেটা ভাবতেও পারছো না। তুমি বলে দিলে লড়াই হবে, মারপিট হবে, আর চুপচাপ যদি আমার কথা মেনে নাও তাহলে তোমারই ফায়দা হবে। এবার তুমি ভাবো তুমি কি করবে। এই পর্যন্ত তো বুঝলাম, তারপর বলুন, তারপর কি হয়েছিল? ওই শয়তানটা আমাকে রোজ দুবেলা ফোন করতো, ফোন করে বিরক্ত করতো, আর ফোন করে নোংরা নোংরা কথা বলতো। আর আমি যদি ফোন রিসিভ না করতাম তখন খারাপ খারাপ মেসেজ লিখতো আমাকে। তো আপনি আপনার স্বামীকে জানাননি? জানাতে ভয় পেতাম স্যার। কেন ভয় পেতেন কেন? আসলে উনি জানলে একটা রক্তারক্তি কাণ্ড ঘটে যেত। তারপর বলুন, তারপর কি হয়েছিল? তারপর একদিন ম্যাসিভ হার্ট অ্যাটাক করে উনি আর
উনি মারা যাওয়ার ঠিক পরদিন রাতে কে? কে? কি তুমি হঠাৎ? ভাবলাম যাই হালকা করে একটু দেখা করে আসি তোমার সাথে। তুমি এখন এখান থেকে চলে যাও, কিন্তু আমার মাথা ঠিক নেই। যেদিন থেকে তোমায় দেখেছি সেদিন থেকে আমারও যে মাথা ঠিক নেই, সেই না? তুমি যাবে কি না বলো? তুমি দরজা বন্ধ করছো কেন? কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কাল নাসির ভাই মরলো আর আজ আমি আমার ভাবির সাথে সুহাগ রাত মানাবো। তারপর আমার সাথে শুধু নোংরামি করেনি ও স্যার। সেদিন রাতে আমার কিছু খারাপ ফটো আর ভিডিও ওর ফোনে তুলে নিয়েছিল স্যার। বলেন কি? আকবর সেই রাতে আপনাকে রেপ করার পর আপনার নোংরা ছবি আর ভিডিও মোবাইলে তুলে রেখেছিল? হ্যাঁ স্যার, আর ওই নোংরা ফটো আর ভিডিওগুলোর জোরেই ও আমায় প্রত্যেকদিন এসো সুন্দরী, এসো। সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। বলো, কি বলার আছে? আমি আবার কি বলবো? যেগুলো আনতে বলেছিলাম এনেছো তো? আর গয়না গয়না নুনি? এগুলো নিয়ে আপাতত কাজ চালিয়ে দেবো, কেমন? আচ্ছা, আবার লাগলে বলবো কিন্তু। হ্যাঁ দেখো, আমি আর তোমায় টাকা সোনা গয়না কিচ্ছু দিতে পারবো না। আমার কাছে যতটুকু যা ছিল আমি সব তোমায় দিয়ে দিয়েছি। তাই নাকি? আর দেবে না? না বললাম তো। ভালো করে ভেবে দেখো, না দিলে কিন্তু তোমারই বিপদ বাড়বে। ওই যে তোমার ছবি আর ভিডিওগুলো আছে না, ওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবো। না না, তুমি এসব বলো না, এরকমটা করো না তুমি।
দেখো আমার ওই ছবিগুলো তুমি নেটে দিয়ে দিলে আমি তো বরবাদ হয়ে যাব বলো। পাড়ায় আমি মুখ দেখাতে পারবো না, তখন তখন আমাকে গলায় দড়ি দিতে হবে। তাহলে যেমন বলছি তেমনটা চুপচাপ করো। আমি এখন চলি, কেমন? ও কাল সকালে রেডি থেকো, দীঘায় যাব, হোটেল বুক করা আছে। এইভাবে দিনের পর দিন শয়তানটা আমায় ব্ল্যাকমেল করে ভোগ করত। টাকা পয়সা গয়নাগাটি যা কিছু ছিল আমার সব কিছু কেড়ে নিয়েছিল আমার থেকে, আমাকে একবারে শুষে নিচ্ছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না, বিশ্বাস করুন। তাই একদিন আমি বাধ্য হয়ে আমার এক বান্ধবী রুবিনাকে। এসব কি বলছিস হাসিনা? আমি তো ভাবতেই পারছি না তোকে এত অত্যাচার সহ্য করতে হচ্ছে। আমি আর পারছি না রে রুবিনা, আমি আর পারছি না। তুই আমায় বাঁচা, যে করেই হোক তুই আমায় বাঁচা। তাহলে না হলে কিন্তু আমায় এবার গলায় দড়ি দিতে হবে। দাঁড়া, শান্ত হ। মরার কথা একদম মুখে আনবি না। একটা উপায় আছে, তুই ওই জানোয়ারটার হাত থেকে খুব সহজেই চিরকালের জন্য মুক্তি পেয়ে যাবি। কি উপায় রে রুবিনা? আমি যা করতে বলবো তা পারবি? পারবো যদি তুই আমার পাশে থাকিস। তাহলে ভালো করে শোন, তুই ওই শয়তানটাকে একটা ফোন কর আর বল কাল রাত 12:15 নাগাদ রানীনগরের শ্যামবাবু সরণিতে আসতে। কেন? তুই ওকে বলবি তুই ওকে 10 লাখ টাকা এবং 10 ভরি সোনা চাঁদির গয়না দিবি। কিন্তু এত টাকা এত গয়না আমি কোথায় পাবো? আরে ধুর, তুইও যেমন। আরে ওকে লোভ দেখাতে হবে, লোভ দেখালে তবেই তো সুরসুর করেও আসবে, বুঝলি? আর তারপর আর একবার এলেই এই তো আমার সুন্দরী ভাবি এসে গেছে। তার সঙ্গে আবার ওটা কে ভাবি? ও তো আমার বান্ধবী। ও তা ওকে আবার আনতে গেলে কেন? তা এত সোনা গয়না টাকা পয়সা নিয়ে কি এত রাতে আমি একা একা আসবো নাকি? ও তাহলে দাও, টাকা পয়সা সোনা গয়নাগুলো দাও। এখানে না। কেন? ওইদিকে একটা নির্জন রাস্তা আছে, ওখানে যাও, ওখানেই দেব। কারণ এখানে আবার কেউ দেখে ফেললে মুশকিল হতো। ও ঠিক আছে, চলো। কই দাও দাও। কি? ওই যে টাকা গয়না। আবার কি? তুমি আর কিচ্ছু পাবে না। মানে? আমাকে মুক্তি দাও, শেষবারের মতন বলছি তোমার। আমার হাত থেকে তোর কখনো মুক্তি নেই। যতদিন তোর রূপ যৌবন আছে ততদিন তুই আমার বিছানা। তুই ওর জামাটা খুলে নে, আর পার্স মোবাইল যা আছে সব ব্যাগে পুড়ে ফেল। সব কিছু জ্বালিয়ে দিতে হবে। আর এই ছুরিটা আমি জঙ্গলে ফেলে আসছি। আমি প্রতিশোধ নিয়েছি স্যার, আমি আমার বদলা নিয়েছি। বাকি সব আল্লাহ তাআলার মর্জি।
আপনার ওপরওয়ালার এটাও মর্জি যে আপনি কঠোর থেকে কঠোরতম শাস্তি পাবেন। আপনিও পাবেন, আপনার ওই বন্ধুও পাবেন। হ্যাঁ, মানছি যে আপনাকে দিনের পর দিন অনেক অত্যাচারের শিকার হতে হয়েছে, চরম অত্যাচারের শিকার হতে হয়েছে। আর সেই অত্যাচার থেকে মুক্তি পেতেই একরকম আপনি আকবরকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন। কিন্তু একটা মানুষকে খুন করে ফেলাটা আমাদের দেশের আইন স্বীকৃতি দেয় না। আপনি তো আইনের দ্বারস্থ হতে পারতেন, আদালত আকবরকে শাস্তি দিত। কিন্তু সেটা না করে আপনি কি করলেন? আইনটা নিজের হাতে তুলে নিলেন। ব্লান্ডার, এ বিগ ব্লান্ডার। যাক, তবুও আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার কেসটাকে যাতে আদালত সহানুভূতির দৃষ্টিতে বিচার করে। ওকে, চলো। যত তাড়াতাড়ি সম্ভব আমার বান্ধবীকে ধরে নিয়ে আসার ব্যবস্থা করো। আকবর যেটা করেছিল সেটা জঘন্য অপরাধ, কিন্তু আকবরের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য হাসিনা খাতুন আর তার বান্ধবী যেটা করেছে সেটা ঘৃণ্য থেকে ঘৃণ্যতর অপরাধ। আমি আবারও বলছি, একটা অন্যায়কে ঢাকতে গিয়ে আর একটা অন্যায়কে জাস্টিফাই করা যায় না। আইন নিজের হাতে তুলে নেওয়াটা কোনো সভ্য দেশের পক্ষে মেনে নেওয়া সম্ভবপর নয়। আপনার প্রতি যদি কোনো অন্যায় হয় তাহলে বলবো আপনি প্রথমে আমাদের কাছে আসুন, আদালতের দ্বারস্থ হন। তা না হলে কিন্তু আকবরের মতো ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা কোনো অপরাধীর হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে আইন নিজের হাতে তুলে নিতে গিয়ে আপনিও আটকে পড়তে পারেন আইনের কঠিন বেড়াজালে। আর তাতে আপনাকেও পেতে হতে পারে কঠিন থেকে কঠিনতম শাস্তি। তাই বলবো, সাবধান হন আপনি, সাবধান হোক বাংলা।